হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটু ডিফারেন্স টাইপের আচার নিয়ে। এই আচারটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? এই আচারটা দেখে আপনাদের কার কি মনে হচ্ছে আমি জানি না। যারা এক্সপার্ট, যারা তৈরি করে খান, তারা অলরেডি বুঝে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে বেগুনের চাটনি। হ্যাঁ, এটা বেগুন দিয়ে তৈরি করতে হয়। আর এটা সাদা ভাত, পোলাও, গ্রিল, নান, পরোটা সব কিছুর সাথে বারবিকিউ বলেন, সব কিছুর সাথে এটা খাওয়া যায়। আর এটা তৈরি করা খুবই ইজি। আমি মাঝে মধ্যেই তৈরি করি হরহামেশাই। তো অ্যাট ফার্স্ট আমার লাগবে ৫ ফোড়ন। আমি ৫ ফোড়নটাকে একটু খুব লো ফ্লেমে টেলে নিব। জাস্ট খালি খোলায় টেলে নিব, জাস্ট একটু ক্রিস্পি হওয়ার জন্য। দেন হচ্ছে এটাকে আমি একটু পিষে গ্রাইন্ড করে নেব, এই আর কি। পিষে নেব আমি। আর সাথে আমি খানিকটা জিরা দিয়ে দিলাম, কারণ জিরা, মৌরি সস আর পাঁচফোড়ন ছাড়া যে কোনো আচারের প্রপার টেস্ট এবং স্মেল আসে না বলে আমি মনে করি। সেই সাথে খাঁটি সরিষার তেল এবং রসুন, এটা অবশ্যই আপনাদের মাস্ট হ্যাভ অ্যাড করতে হবে, এবং শুকনো মরিচ, তেজপাতা এবং আদা বাটা। এই জিনিসগুলো হচ্ছে আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস। সেই সাথে তো অবশ্যই যেটা দিয়ে আপনারা আচার তৈরি করেন, আম বলেন, জলপাই বলেন, কিংবা তেঁতুল বলেন, আমড়া বলেন, যেটা ইচ্ছা আপনারা করতে পারেন, চালতে বলেন। তো ভাজা হয়ে গেল, আমি খুব বেশি ভাজিনি, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে এটা আমি শিলনোড়াতে এটা পিষে নিব। আমার বাসায় মিক্সি নাই, আমার আছে গ্রাইন্ডার। মিক্সিটা এখনও পারচেস করা হয় নাই। আর আমার শিলনোড়াতে বাটতে কোনো সমস্যা হয় না, আমি বাটাবুটি করতে পারি। আমি মোটামুটি সব কাজই করতে পারি, আসলে আমার করা হয় না, নিড হয় না তাই। আর করেও ইউজ টু না, সবসময় আমার হেল্পিং হ্যান্ড থাকে। তবে আমি সব কাজই করতে পছন্দ করি এবং করিও। যাই হোক, আর করতেও পারি, করা হয় না তাই। এই তো, তারপরে আমি এটাকে খুব সুন্দর করে ফাইনলি এটাকে আমি গুঁড়ো করে নিব। তবে একেবারে যে পাউডার ফিনিশ হতে হবে এরকম কিছু না, আধা ভাঙা কিংবা মোটামুটি ভালোভাবে একটু গুঁড়ো হলেই হয়ে যাবে। একেবারেই যে একদম ফাইন পাউডার হতে হবে এরকম কিন্তু কিছু না, কারণ এর যে দানাদার অংশগুলো আছে এগুলো যখন আচারের সঙ্গে মিশে বয়েল হয়ে যাবে, তো এর মাঝখান থেকে সুন্দর একটা স্মেল ছড়াবে। তো এই তো হয়ে গেল। আর যেহেতু বেগুনের আচার, সো বেগুন তো মাস্ট হ্যাভ লাগবে। সেক্ষেত্রে আমি এই বেগুনটা, লম্বা বেগুনটাকে ইউজ করেছি, কারণ এই বেগুনটা অনেক বেশি সফট হয় আর এর মধ্যে বিচি থাকে না। বিচিগুলাও একদম সফট থাকে, দেখেছেন উপর থেকে কত সুন্দর, আর ভেতরে পোকা। তো অবশ্যই আপনারা বেগুনের ক্ষেত্রে, মানে আচারের ক্ষেত্রে, অবশ্যই বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, তারপরে ছোট ছোট করে কেটে মানে এভাবে মাঝখান থেকে ফালি করে নেবেন। আবার চাইলে কেউ ডুমো ডুমো করেও নিতে পারেন, এটা ডিপেন্ড করছে আপনাদের পছন্দের উপর। তবে আমি মাঝখান থেকে কেটে নিই এই জন্য, যেন কোনো পোকা টোকা থাকলে এটাকে জানি প্রপারলি দেখা যায়। আমার বরাবরই খুঁতখুঁতে অভ্যাস, তাই আমার হচ্ছে এভাবে দেখা হয়। তো এইভাবে আমি এই বেগুনগুলোকে কিন্তু সবগুলোকে একদম ক্লিন করে ধুয়ে অনেকক্ষণ আগেই পানি ঝরিয়ে মুছে নিয়েছি। কোনো রকম পানি থাকা যাবে না আচারে, এটা হচ্ছে মেইন শর্ত। সেটা আপনার হতে পারে চপার বোর্ডে, আপনার নাইফে, কিংবা আপনি যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে বানাচ্ছেন এবং আপনার যে কোনো মশলাতে কোনো রকম পানি ইউজ করা যাবে না। পানি যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনি হালকা একটু ভিনেগার ইউজ করতে পারেন, যেটা সাদা সিরকা বলা হয়। তো আচারের ক্ষেত্রে এই টিপসগুলো যদি ফলো করেন, দেখা যাবে কি আচার অনেক দিন আপনার ঘরে সংরক্ষণে থাকবে। এবং আচার আপনি একটু রোদে দিলে, রোদটা এমন একটা জিনিস, আল্লাহ প্রদত্ত একটা জিনিস, রোদে দিলে তার ব্যাকটেরিয়াটাও মরে যায়। আর বেগুনের আচার আপনারা চাইলে শীতের দিন হলে 1-1.5 মাস আপনারা ঘরে রেখে খেতে পারবেন, আর গরমের দিনে হলে ফ্রিজে রেখেও 1-1.5-2 মাস পর্যন্ত খাওয়া যায়। আমি একটু বেশি কোয়ান্টিটি বানাচ্ছি, কারণ আমার ইদানিং খুব একটা কিচেনে আসা হয় না, তো একটু বেশি করেই বানিয়ে রেখে দেবো। আর এটা মোটামুটি ভাত, পোলাও, খিচুড়ি, বললাম তো নান, সাদা রুটি, সব কিছুর সাথে খাওয়া যায়। আর এই দেখেন বেগুনও মানুষের মতো, বাহির থেকে দেখে কোনো কিছু বোঝার অবকাশ নেই, দেখতে খুবই সুন্দর, বাট ভেতরে পোকায় ভর্তি। এরকম অনেক মানুষই আছে, বাহির থেকে দেখে মনে হবে খুবই ভালো, খুবই সুন্দর, সুশীল, বাট ভেতরে তাদের পোকায় ভর্তি। তো পোকা বলতে মানে তারা ড্যামেজ। তো এরকম বহুত মানুষ আমাদের আশেপাশে আছে, আমাদের নিত্যদিনের জীবনে আছে। কী আর করা, এটাকে বলা যায় ব্যাড লাক। উপর থেকে দেখে আসলে মানুষকে বোঝা যায় না। মানুষের মনের মধ্যে যদি শয়তানি থাকে, মানুষ যদি ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে বদমাইশি করে, আসলে কোনো কিছু করণীয় নাই। তার বিচার একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ করতে পারবে না। তো আল্লাহর উপরই ছেড়ে দিয়ে রাখলাম। আল্লাহ তাআলা একজন আছেন, টুডে অ্যান্ড টুমরো সব কিছুরই একটা সলিউশন ইনশাল্লাহ হবে বলে আমি মনে করি, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসও রাখি। তবে বেশি কথা বলতে পছন্দ করি না, এসব ভালো লাগে না।
আর সত্যিকার অর্থে আমি শারীরিক মানসিকভাবে অনেক বেশি বিধ্বস্ত। তার মাঝখানে এত ঝগড়াঝাটি অশান্তি এসব করতে আমার টোটালি ভালো লাগে না। আর এটা করতে কিন্তু অবশ্যই আপনাদেরকে তেঁতুল লাগবে। আর তেঁতুলটা একদম ফ্রেশ নেওয়ার ট্রাই করবেন। তেঁতুলের মাড়টা লাগবে, মানে তেঁতুলের কাঁধ অথবা মাড় যে যেটা বলেন। এটাকে তেঁতুলটাকে আপনি পানি দিয়ে হাত দিয়ে কচলে খানিকটা সময় ভিজিয়ে রাখবেন, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপরে সুন্দর করে তেঁতুলের মাড়টাকে ছেঁকে বের করে নেবেন। এটাই হচ্ছে আপনার এখন কাজ। আর আপাতত আমি চলে যাই, আপাতত এটা ভিজুক, আমি চলে যাই চুলোতে। তো আমি আজকে কড়াইতে এটা ইউজ করব, ফ্রাইং প্যানে নিয়ে নেই। ভাজাভুজির কাজ আর আচার, এটা আমার অ্যালুমিনিয়ামের কড়াই। সো এখান থেকে মানে কাই ওঠার কোনো চান্স নেই। অনেক সময় কি অনেক কড়াইয়ে রান্না করলে তেতো হয়ে যায়, তবে এই কড়াইগুলোতে এটা হয় না। তো এর মধ্যে আমি খানিকটা লবণ আর একটুখানি হলুদ ব্যবহার করব। আপনারা চাইলে যারা ঝাল পছন্দ করেন গুঁড়ামরিচটাও ইউজ করতে পারেন, তবে আমি গুঁড়ামরিচ ইউজ করব, কিন্তু খুব বেশি না। ঝাল লবণ সব কিছুই ডিপেন্ড করছে আপনার টেস্টের উপর। সেটা রান্নার ক্ষেত্রে হতে পারে, আচারের ক্ষেত্রেও হতে পারে, এবং চিনিটাও ডিপেন্ড করছে আপনার টেস্টের উপর। ঝাল লবণ চিনি সব কিছুই আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে। তবে আমি এটা ব্যালেন্স করে রাখবো ট্যাঙ্গো টাইপের, না খুব বেশি ঝাল, না খুব মিষ্টি, না খুব টক। আর এটা মোটামুটি সব কিছুর সাথে, যেহেতু পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, খিচুড়ি, নান, রিল সব কিছুর সাথে যেহেতু খাওয়া যায়, সো এটার ব্যালেন্সটা মিড টাইপের হওয়াটাই বেটার বলে আমি মনে করি। আমি আমার মতো করে রান্না করি, আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, লবণ বলেন, মিষ্টি বলেন, আপনাদের পছন্দ মতো, এবং টক বলেন। কেউ চাইলে চিনিও অ্যাভয়েড করে শুধু টক দিয়ে করতে পারেন, যারা শুধু টক পছন্দ করেন। তো টকের ছক যারা পছন্দ করেন তারা কিন্তু শুধু টকটা দিয়েও করতে পারেন। আমি আজকে অবশ্যই চিনি ইউজ করব, তবে খুবই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সরিষার তেলে সামান্য 1 পিঞ্চ হলুদ দিয়ে এই বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। আর বেগুনটা এমনিতেই নরম, এই বেগুনের মধ্যে খুব একটা বিচি থাকে না, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো আচারের জন্য এটাই বেস্ট। আর আমি 2টো তেজপাতা নিয়ে নিলাম। আর শুকনো মরিচ দিচ্ছি না, দিলে একটু মনে হবে ঝাল হবে। তবে 1 চা চামচ পরিমাণ আমি এখানে ব্যবহার করবো মরিচের গুঁড়া। তার আগে আমি দিয়ে নিলাম গোটা 5 ফোড়ন। গোটা 5 ফোড়নটা দিলে আচারের একটা খুব সুন্দর স্মেল আসে। স্মেলটা তো আমি আসলে বুঝাতে পারবো না, এই মুহূর্তে অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। আর রসুন, আচারে রসুন মাস্ট হ্যাভ ইউজ করতে হয়। আর আমি রসুন খেতে খুবই পছন্দ করি। আচারে বলেন, ভর্তাতে বলেন, যে কোনো ভর্তাতেই রসুনের কোয়ান্টিটি বেশি হলে ভালো লাগে। লতাতে বলেন কিংবা কচুরলতি রান্নাতে, সেটাকে চিংড়ি মাছ দিয়ে হোক, শুটকি মাছ দিয়ে হোক, কিংবা শুটকি মাছ ভর্তা বলেন, যে কোনো আচার বলেন, সব কিছুর মধ্যে রসুনের কোয়ান্টিটিটা আমার পছন্দ। রসুন আমার একটা পছন্দের একটা কি বলবো মশলা। যাই হোক, তো আমি এখানে বেশ খানিকটা রসুন ইউজ করেছি। আর এই রসুনটা যখন কুক হবে, আর এখানে আমি থেতো করে দিয়েছি, কুচি করে দিইনি, আবার একদম ফাইন থেতো করে দিইনি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণই লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। তবে এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া না, এটা নর্মাল লাল মরিচের গুঁড়া। সো ঝালটা মোটামুটি ভালোই বের হবে। আর যদি আপনারা কাশ্মীরি লাল মির্চিটা ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু বেশি ইউজ করতে পারেন। আর চাইলে ফোড়নের সময় 5 ফোড়নের পাশাপাশি আপনারা কয়েকটা শুকনো মরিচ কেটে দিতে পারেন। বারে বারেই বলছি, ঝাল লবণ এবং মিষ্টিটা ডিপেন্ড করছে আপনার টেস্টের উপর। আর যারা বেগুনের টক এখনও তৈরি করে খাননি, কিংবা বেগুনের আচার তৈরি করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। আর 1 চামচ পরিমাণ আমি এখানে প্লেন আদা বাটাটা দিচ্ছি। এখানে আদা রসুন না, অনলি আদা বাটা। আর রসুন তো দেওয়াই হয়েছে। চাইলে আপনারা একটুখানি সরিষা বাটা দিতে পারেন, মানে যেটা আর কি হলুদ সরিষা। তবে আমাদের বেগুনের মধ্যে আমরা হলুদ সরিষাটা ইউজ করি না। আমের আচারে, জলপাইয়ের আচারে, চালতার আচারে ইউজ করি, বাট বেগুনের আচারটাতে ইউজ করি না। এটা সিম্পলি এভাবেই রান্না করা হয়। দেখা যায় যে এটা মানে যে কোনো খাবারের টেস্টটাকে একটু ব্যালেন্স করে। আর এই যে আমার ওই মশলার গুঁড়োটা দেখেছিলেন, 5 ফোড়নের গুঁড়া এবং জিরা এবং 5 ফোড়ন যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 3 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে নিচ্ছি। পরে আরও 2 চা চামচ অ্যাড করব। এটা দিয়ে এটার যে এত সুন্দর স্মেল বলার মতো না। আপনারা যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন, কাচকি মাছ কিংবা ছোটোখাটো বারোমিশালি মাছ যারা খান, তারাও কিন্তু চাইলে এরকম আচারি টাইপের মাছ করে খেতে পারেন, অনেক ভালো লাগে। নেক্সট ডেতে আমি চেষ্টা করব আপনাদের গরুর মাংসের একটা আচার তৈরি করে দেখাতে। গরুর মাংসের আচারটা এত ভালো, যখন কোনো কিছুই খেতে মন চায় না, তখন আপনারা গরুর মাংসের আচারটা দিয়ে খেয়ে নিতে পারবেন অনায়াসে। যে কোনো রকম ভাত বলেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, সব কিছু। ওটা আমার মেয়েরও অনেক পছন্দ, বাট করা হয় না। আর এই যে আমার তেঁতুলের মাঠটা কিংবা তেঁতুলের কাঠটা, যেটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি বিচি টিচি ফেলে দিয়ে,
দেন খুব সুন্দর করে এটা দিয়ে দিব। আর এটাতেই সেদ্ধ হবে, আমরা এখানে কোনো এক্সেস কোনো রকম কোনো পানি ইউজ করব না। তবে আরও একটা টিপস এখানে বলে দিতে চাই, আপনারা যদি কেউ এটাকে বাইরে পাঠাতে চান কিংবা বেশি দিনের জন্য স্টোর করতে চান, সেক্ষেত্রে বলবো আপনারা এখানে হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন 1/2 কাপ পরিমাণ। আর রোদে তো অবশ্যই দিবেন। আর স্টোর করার সময় বয়ামটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর এখানে আমি অল্প একটুখানি মনে হচ্ছিল আমার লবণ নিট, তাই আমি লবণ অ্যাড করলাম। আর যেহেতু অনেকটাই আমার তেঁতুলের পাল ছিল, সো লবণটা লাগবে। আর আমি কিছুটা হলেও মিষ্টি অ্যাড করব। খুব একটা টক আমি লাভার না, খুব টক ঝাল এসব আমি পছন্দ করি না। মিষ্টিটা পছন্দ করি, ডায়েটের কারণে অ্যাভয়েড করছি। তারপরে এখানে আমি এই যে এরকম প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। তো 1.5 কাপ চিনিতেই হয়ে যাবে। খুব বেশি যে মিষ্টি হবে সেটা না, খুব বেশি টকও না আবার ঝালও না। তো মিড টাইপের, ট্যাঙ্গো টাইপের হবে এই আচারটা। আর এই চিনি থেকেও কিন্তু পানি উঠবে, সেই পানিটাতেও কিন্তু বেগুনটা সেদ্ধ হবে। আর এটা খুব বেশি আমি নাড়বো না, বেশি নাড়লে বেগুনটা ভেঙে যেতে পারে। আর শেষ পর্যায়ে এসে আমি আরও 2 চা চামচ পরিমাণ সেই পাঁচফোড়ন আর জিরার যে গুঁড়োটা ছিল সেটা আমি ইউজ করে নিচ্ছি। এটা দিলে আচারের টেস্টটা আরও বেশি মানে এনহ্যান্স হয়। আর আমি এই পর্যায়ে আরেকটু অপেক্ষা করব, চিনির মধ্যে থেকে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে। আর হচ্ছে আচারটা আর একটু গাঢ় হয়ে আসবে, ঘন হয়ে আসবে। তখনই বুঝে যাব আমার আচারটা হয়ে গেছে। এবং স্পুন চেক করলেও বোঝা যায় যে আচারের থিকনেসটা কেমন হয়ে গেছে। কারণ গরম অবস্থায় পাতলা থাকে, দেখেন এখনও আমার স্পুনটা ঠিক আছে। আর এখন প্রপারলি উপরে তেল উঠে গেছে, মানে আমার আচারটা রেডি। সো এই মুহূর্তে আমি একটু ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি যেন এক ফোঁটাও পানি না থাকে। আমার হচ্ছে পানি তো দিই নাই, মানে চিনির পানিটা জানি কোনোভাবেই না থাকে। আর এবার কালার এবং টেক্সচার এবং উপরে তেল যেহেতু ভেসে উঠে এসেছে, এ পর্যায়ে নাড়ানাড়ি করাটা খুব টাফ। আর এই দেখেন খুন্তি দেখলেই বুঝবেন, মানে চামচ দেখলে বুঝবেন চামচের গায়ে একদম আঠালো একটা মানে ভাব হয়ে গেছে, মানে আপনার আচার এখন ডান। তো আমি অফ করে দিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করব। আর এই ঢাকনাটা দেওয়ার অর্থ হচ্ছে যেন এর স্মেলটা না উড়ে যায়। দেন হচ্ছে আমি এরকম একটা বয়ামে সুন্দর করে এটাকে ঢেলে নিলাম। দেখেন তেল উঠে গেছে। অবশ্যই লং টাইম সংরক্ষণের জন্য এটাকে রোদে দিবেন। আর আমার অনেক সুন্দর সুন্দর বয়াম ছিল, এগুলোকে মিস করছি। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।